আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। তাই আজকেও রয়েছেন আমাদের বিশিষ্ট কয়েকজন অতিথি। এই অনুষ্ঠান দেখতে দেখতে আপনারা প্রশ্ন করতে পারবেন, আপনাদের মনের কথা আমরা তুলে আনার চেষ্টা করব। আমাদের আজকের এই টক শোতে উপস্থিত হবেন বিখ্যাত ইন্টারনেট ব্যক্তিত্ব জনাব ঝলক সাহেব। আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে ঝলক সাহেবকে। ঝলক সাহেব বসুন প্লিজ। আমাদের আরও একজন বিশিষ্ট অতিথি রয়েছেন, যিনি বিচার বিভাগীয় ত্রাস, তিনি জনাব প্রেস্টিজ মানিক সাহেব। আমাদের আজকের অনুষ্ঠান অলংকৃত করছেন প্রেস্টিজ মানিক সাহেব। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রেস্টিজ মানিক সাহেবকে। আমাদের এই অনুষ্ঠানে আরও একজন বিশিষ্ট অতিথি, হয়তো আমরা যদি তাকে পেয়ে যাই, তিনি অনেক সময় তাকে আমরা পাওয়ার চেষ্টা করেও পাইনি, আমরা যদি আজকে পেয়ে যাই অনুষ্ঠানের যে কোনো সময় তাকে আমরা অংশগ্রহণ করাবো। যেহেতু আওয়াজ পাওয়া যাচ্ছে, তাহলে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে তাকেও মঞ্চে পেয়ে যাব আশা করি। প্রিয় উপস্থিতি, দর্শকবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন হ্যাঁ সেই বিখ্যাত অতিথি। আমরা মঞ্চে তাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্লিজ প্লিজ বসুন 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 বসুন। দর্শকবৃন্দ, আমরা আমাদের অতিথিদেরকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করব। প্রথমেই প্রশ্ন করছি জনাব ঝলক সাহেবকে। ঝলক সাহেব, আপনি তো বিখ্যাত ইন্টারনেট ব্যক্তিত্ব, তো কি এমন ঘটনা ঘটেছিল যে আপনারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন? আসলে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। বিষয় হচ্ছে ছাত্রদের যে আন্দোলনের কারণে মাঠে ঘাটে যে অবস্থা, রাজপথে তো বের হওয়া যায় না। এই ইনাদের এই আন্দোলনে রাজপথে দৌড়াদৌড়ি করার কারণে, মানে অতিরিক্ত ঝাঁকাঝাঁকির কারণে ইন্টারনেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আপনার যেহেতু বন্ধ হয়ে গেছে, এবারে জনাব প্রেস্টিজ মানিক সাহেবের কাছে আমরা প্রশ্ন নিয়ে আসছি। জনাব মানিক সাহেব, এই বিভিন্ন সময়ে আপনার বিষয়ে বিভিন্ন প্রশ্ন আসে, আমরা আসলে সেভাবে বিশ্বাস করি না। অনেকে বলেন যে আপনি আপনার যোগ্যতা বলে আপনি সেই আসন পাননি, আপনি এই কোনোভাবে বাগিয়ে নিয়েছিলেন সেই আসনগুলো, যদি একটু বলেন আমাদেরকে। আপনি শুরুতেই আমাকে অ্যাটাক করার মতো একটা প্রশ্ন করলেন। সরি, আমি আমার যোগ্যতার বলে আমি আমার যে পদে চাকরি করেছি সেটা পাইনি, মানে আমার যোগ্যতা না থাকে আমি না হয় একটু তোষামতি করেছি, বিগত সরকার একটু তোষামতি করে আমি সেই পদ পেয়েছি, তাই বলে আপনি আমাকে এইভাবে বলতে পারেন নাকি? আপনি শুরুতে একটা রাবিশ কথা বললেন। সরি, আসলে আপনি উত্তেজিত হবেন না, আপনি শুরুতে আমাকে উত্তেজিত করতেছেন, আবার বলতেছেন উত্তেজিত হবেন না। আপনি রাবিশ কথাই বলে যাচ্ছেন শুধু। সরি। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের এই বিখ্যাত ব্যক্তির কাছে আমি একটু প্রশ্ন আসি। আপনি তো বলেছিলেন যে পালাবেন না, তো আপনি পালালেন কেন? আসলে বলেছিলাম পালাবো না, বাস্তবতা ভিন্ন। ছাত্রদের আন্দোলন এতটাই জোরালো ছিল যে শুধু পালাবো না নয়, আন্ডার প্যান্ট পরার সময় ছিল। আচ্ছা ঠিক আছে, আপনার এই আজকে অন্তত ওই জিনিসগুলো ঠিক রয়েছে, এটা আমরা আশা করছি। আমরা পরবর্তী প্রশ্ন জনাব ঝলক সাহেবের কাছে যাই। ঝলক সাহেব, আপনি তো বেশ ক্লিন ইমেজ নিয়ে বিভিন্ন কাজ করেছেন, সমাজ সংস্কারমূলক কাজ করেছেন, রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। আপনার স্ত্রী একজন স্কুল টিচার, আমরা শুনেছি যে তিনি টিউশনি করে তিনি আয় উপার্জন করেন, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম যে তার বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েক শত কোটি টাকার প্লট রয়েছে, ঢাকায় রয়েছে 3টি ফ্ল্যাট এবং আমেরিকাতেও রয়েছে 3টি বাড়ি, এছাড়াও বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে কয়েক শত কোটি টাকার। এত সম্পদ তিনি কিভাবে করলেন? ধন্যবাদ, আপনি আবার একটা সুন্দর প্রশ্ন করেছেন। বিষয় হচ্ছে আমি তো একজন মন্ত্রী, আর
আমার স্ত্রী, সে তো একজন মন্ত্রীর স্ত্রী। সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সে একজন টিউশনি করে, ঠিক আছে, আবার সরকারি শিক্ষিকা। যেহেতু আমি একজন মন্ত্রী, তো মন্ত্রীর স্ত্রী বুঝতে হবে, মানে এটা অটোমেটিক হয়ে গেছে আর কি। জি জি, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আসলে প্রশ্ন একটু ভয়ও লাগে, তারপরে আমি প্রশ্ন করছি জনাব মানিক সাহেবের কাছে। আপনাকে আগে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকতো, কেউ কালো মানিক বলতো, ইদানিং আপনাকে মানুষ কেন যেন এই বেচি মানিক বলে ডাকে, এর কারণটা যদি বলেন। আপনি আপনি আবারও আমার একটা সেন্সিটিভ পয়েন্টে হাত দিয়ে বসলেন। সরি সরি। আসলে আগে মানুষজন আমাকে কালামানিক বলতো, আমার গায়ের বর্ণ একটু শ্যামা, সেটা দেখা যায়, সবাই সহজে বুঝতে পারে যে আমি একটু স্বভাবত কালো মানুষ, এজন্য কালামানিক বলতো, সেটা মেনে নিয়েছি আমি কোনোদিন প্রতিবাদ করিনি। কিন্তু পরের যেটা আপনি বললেন, এটা কিন্তু কোনো বাস্তবিক কোনো প্রমাণ আছে? আমি কলাপাতে একটু শুয়েছিলাম, সেখান থেকে যেভাবে হোক এই পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়েছি। তারপরে ওই নিচের ওই জিনিস আছে না, কেউ দেখছে নাকি? খামকা আপনি বারবার আমিষ কথা বলছেন। আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। আপনি উত্তেজনাযুক্ত কথা বলছেন কেন? আপনি 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 উত্তেজিত হবেন না প্লিজ। আপনি মঞ্চ ছেড়ে যেতে চান না প্লিজ। আমরা চাই আপনি অন্তত শেষ পর্যন্ত। আমি থাকবই না আপনার না না মঞ্চে। না, না। ভালো হয়ে যাও মানিক, জীবনে অনেক তান্দ্রামি বাদ্রামি করেছি, একটু অন্তত ভালো হও। বসো। স্যার বসবো? হ্যাঁ, উত্তেজনার বয়স এখন আর নাই। আচ্ছা ঠিক আছে, জনাব সেই বিখ্যাত ব্যক্তির কাছে আমরা প্রশ্নে আসি। আপনি তো একজন বিশেষ নেতার বাসায় থাকতে চেয়েছিলেন, তো সেই বিষয়ে আমাদেরকে একটু যদি বলেন। আসলে ঠাকুরগাঁও ফখরুল সাহেবের বাসায় যেতে চেয়েছিলাম। প্রতিমধ্যে সংবাদ এলো আমাদের কালামানিকের একটা আন্ডা আলেমুল গায়েব। এখন আমার তো শরীরের যে অবস্থা, সিঙ্গাপুর, দিল্লি, বাংলাদেশ দৌড়ের উপর থাকি, এত বড় রিস্ক নিতে পারিনি। আচ্ছা ঠিক আছে। কাউয়া কাউয়া কাউয়া। এরা কারা? কোথা থেকে এলো এরা? আচ্ছা একটা নিয়ন্ত্রণ না। সরি সরি, আপনি বসুন। আসলে নিয়ন্ত্রণ আমাদের এই যে কলাকুশলী এবং ক্যামেরা ক্রু যারা রয়েছেন তাদের এই সেটের উপরে আমাদের নিয়ন্ত্রণ, দর্শকদের উপরে আমাদের আসলে সেরকম কোনো নিয়ন্ত্রণ নাই। সরি, আপনি বসুন। আমরা পরবর্তী প্রশ্নে আসছি জনাব ঝলক সাহেবের কাছে। আসলে আপনি এই ধরা পড়লেন কিভাবে? আচ্ছা, আসলে বিষয় হচ্ছে আমি ধরা পড়ি নাই, মানে আমি একটা ওই সফরে যাচ্ছিলাম আর কি। মানে ওই সফরে যাওয়ার সময় এয়ারপোর্টে অটোমেটিক আমাকে মানে ধরে ফেলেছে আর কি। আমার ধরার কিছু হয়ে গেছে, হয়ে গেছে আর কি। আপনি ধরা হয়ে গেছে। ধরা হয়ে গেছে। জি, আপনার তো আবার সব হয়ে যায়। জি। আচ্ছা ঠিক আছে, তো এইবারে আমরা সর্বশেষ প্রশ্ন আপনাকে, আপনি উত্তেজনা ছাড়াই বলবেন প্লিজ। আসলে আপনার জীবনে তো অনেক পূর্ণতা রয়েছে, তো আপনার অপূর্ণতা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলবেন জনাব মানিক সাহেব। আসলে অপূর্ণতার আর কি থাকে? মানুষের তো একটা মানুষের দুইটা চোখ, দুইটা কান, একটা সুন্দর মুখ, কিছু দাঁত, একটা নাক, ঘরে একটা ভালো ঘরণী থাকলে তার আর পূর্ণতার কিছু বাকি থাকে না। আর সে যদি আমার মতো একজন প্রেস্টিজ হয়ে যায়, তাহলে তার সম্পদেরও আর অভাব থাকে না, কোনো অপূর্ণতায় থাকে না। কিন্তু আসলে এই যে আগস্টের আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, ছাত্ররা আমার সাথে যা করলো, আমার সব কিছুই তো জোড়া জোড়া ছিল, শুধু বউটাই একটা ছিল, কিন্তু ছাত্ররা আন্দোলন করে আমার একটা নাই করে দিল। সেখান থেকে তো আমি অপূর্ণ হয়ে গেলাম। আপনি আবারও আমার প্রেস্টিজে হাত দিয়ে বসলেন। দুঃখিত দুঃখিত, আসলে আমরা চাইনি আপনার এই সেনসিটিভ জায়গায় এই মুহূর্তে আপনাকে এই করতে। স্যার, আপনারা তো আমাকে মাঝখানে বসিয়ে নিয়ে এভাবে রাবিশ কথা বলছেন, আপনি কিছু বলছেন না স্যার। ধৈর্য ধৈর্য সবুরে মেওয়া ফলে। জি জি, আপনার কাছেই আমি প্রশ্ন করবো। এবার সকল প্রশ্ন আপনার কাছেই থাকবে। আপনি কিছু বলেন আমাদের। বলবো না। কেন বলবেন না? একটা কথাও বলবো না। কেন বলবেন না? 10টা মিনিট ধৈর্য হয় না। কার জন্য আপনি ধৈর্য করবেন? এই যে দর্শক, আমার আপনার জন্য।
আমার জন্য আচ্ছা ঠিক আছে, আপনি ধৈর্য ছাড়া আপনি আমাদেরকে একটু প্লিজ বলুন। আপনার তো বিখ্যাত কিছু ডায়লগ রয়েছে আমাদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সেই বিখ্যাত কিছু ডায়লগ যদি বলেন। আসলে সেই সময় বাবাকে নিয়ে একটা ডায়লগ ছিল, জি বলবো? বলেন বলেন। She has made us Indian. She has made us Paklagan. She has admitted Pabna. জি 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 ঠিক আছে। আপনি তো মাঝে মাঝে কবিতাও লিখতেন, আমাদেরকে যদি আপনার সেই কবিতার বিখ্যাত দু একটা লাইন শোনান আমাদেরকে। কাগজে লেখো নাম চিরে যাও, পাথরে লেখো নাম কয়ে যাও, হৃদয়ে লেখো নাম রয়ে যাবে। দর্শক মুখস্থ করে জি জি জি, আপনার যে কবি প্রতিভা এটাও এরা কারা? আরে কবি নজরুলের আগে, রবীন্দ্রনাথের আগে জন্ম হলে বিশ্বকবি হওয়ার একটা সুযোগ ছিল। জি জি জি, আসলে আমরা বিশ্বাস করি। তো আমরা আরেকটা প্রশ্ন আপনাকে বলতে চাই, আপনি তো মাঝে মাঝে বলতেন খেলা হবে, তো এই বিষয়ে আমাদেরকে একটু যদি বলেন কবে খেলা হবে। খেলা হবে, আগে অনেক শক্তি দিয়ে বলেছি খেলা হবে, এখন খেলা ওঠে না। চেষ্টা করি, বলি যে খেলা হয় না, শরীরে সে বলা। জি জি, আচ্ছা আমরা দুঃখিত, আপনি যদি আমাদেরকে একটু আপনার আরে না, জোর প্লিজ। আমরা আবারও আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্যার। আশ্চর্য হয়ে গেলাম, আমি জয়পুর হাটের কথা বলছি। ও, ঠিক আছে বুঝতে পেরেছি, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে পরিস্থিতি যেরকম আমাদের আবার যে কি হয়। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আপনার এই বাংলাদেশ নিয়ে যদি কোনো স্বপ্ন থাকে একটু বলেন। আসলে এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, 5ই আগস্টে স্বপ্ন দোষ হয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, স্বপ্নের কথা বলতে গেলে বসে বলতে পারি না, তোমরাও আমার সাথে দাঁড়াও। জি 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 এ বাংলাদেশ, তোমাদের কাছে আমার একটাই চাওয়া, আগামীর বাংলাদেশ স্মার্ট